চট্টগ্রামে আলোচিত আইনজীবী আলিফ হত্যার বিচার শুরু। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতির আদর্শ সমুন্নত রাখতে প্রতিজ্ঞ বিএনপি। জাহাজ থেকে তেল খালাসে দেরি, তাতে গচ্চা ৪৭ কোটি টাকা। লোকসান ঠেকাতে সাগরের নিচ দিয়ে পাইপলাইন চালুর দাবি। ২১শে জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করবে আইসিসি। টাইগারদের দাবি না মানলে বয়কটের চিন্তা পাকিস্তানের। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরু। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মোহাম্মদ জাহিদুল হকের আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন হয়। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। এর আগে সকাল 9:45টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। আদালত ভবন ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নগরীর টেরিবাজার, লালদিঘির পাড়, জেল রোড, কোতোয়ালি মোড়, জহুর হকার মার্কেট সহ আশপাশের এলাকায়ও পুলিশ সতর্ক অবস্থায় দেখা যায়। রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে দীর্ঘদিন পর, আর সেখানে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী ছিল কিনা, আর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? আপনি ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামে যে চাঞ্চল্যকর যেটি মামলা, আলিফ হত্যা মামলা, সেই মামলা একটু আগেই চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। এবং আমি এই মতো আদালত প্রাঙ্গণে বসে আপনারা দেখছেন এখানে যারা আলিফের পক্ষে যারা আইনজীবী তারা এখানে আসলে মিছিল করছেন। এবং একটু আগেই এখানে এই আদালতে যখন চার্জ গঠন বিচারক এর পরপরই কিন্তু প্রধান আসামি চিন্ময় দাস সহ 23 জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এটা একটু বলে রাখি, আজকে সকাল থেকেই চট্টগ্রাম আদালত এবং চট্টগ্রাম কারাগারের আশপাশ এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। প্রায় ১,০০০-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং বেলা 9:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে চিন্ময় সহ 23 আসামিকে নিয়ে আসা হয় চট্টগ্রাম আদালতে। এবং আপনারা জানেন 2024 সালে কিন্তু আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনায় আলিফের বাবা প্রথমে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে এবং পরবর্তীতে পুলিশের তদন্তে কিন্তু চিন্ময় দাসের নামটি উঠে আসে। পরে তাকেও কিন্তু আদালত এই মামলায় অন্তর্ভুক্ত করার আদেশ দেয়। সেই অনুযায়ী আজকে মোটামুটি ৩৯ জন আসামির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করে এবং এই চার্জ গঠনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে দেখেছি আদালত পাড়া, আশপাশের এলাকা, কড়া নিরাপত্তা, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী ছিল যাতে কোনো ধরনের কাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই মুহূর্তে আদালতে কিন্তু একটু আগে যেহেতু চার্জ গঠন হয়ে গেছে, প্রধান আসামি চিন্ময় দাস সহ 23 জনকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। আর এখানে আলিফের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন। মোটামুটি এখানে তারা যেটি বলছেন তাদের আত্মসন্তুষ্টির কথা। তারা বলছেন এই বিচার কাজের মধ্য দিয়ে, এই চার্জ গঠনের মধ্য দিয়ে আলিফ হত্যার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, তারা আসলে ন্যায় বিচার পাবেন। একই সাথে আজকের আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী ছিলেন এবং তিনি হচ্ছে অপূর্ব ভট্টাচার্য। তিনি আসলে ঢাকা হাইকোর্টের আইনজীবী। তিনিও আসলে আদালতকে তার পক্ষে, তার চিন্ময় দাসের পক্ষে তার যে যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করেন। সবকিছু শুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের রাজনীতিতে তার অভ্যুত্থান ছিল ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বাস্তবতার অনিবার্য পরিণতি। তার শাসনামলে কর্মই শ্রেষ্ঠ এ বার্তা নিয়ে তিনি শুধু ভাষণে নয়, বাস্তবায়নও করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। আর বিশ্লেষকরা বলছেন, জিয়ার উৎপাদনমুখী রাজনৈতিক দর্শন এই সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন দলের নেতাকর্মীরা। আমরা সেখানে দেখতে পাচ্ছি প্রচুর নেতাকর্মীদের ভিড় সেই সকাল থেকেই লক্ষ্য করছি। আপনারা জানেন যে আজ তার যে 90তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানে দলের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সেখানে আমাদের সহকর্মী আছেন, আমরা সহকর্মীর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানকার পুরো অবস্থা। আনোয়ার আছেন, আমরা আনোয়ারের সাথে একটু কথা বলতে চাই যদি তিনি আমাদের সাথে যুক্ত হন। সম্ভবত সেখানে দলের কেউ ব্রিফ করবেন, আমরা সেদিকে একটু লক্ষ্য রাখতে চাই। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র নিয়ে তিনি এগিয়েছিলেন এবং তার শাসনামলে যে কর্মশ্রেষ্ঠ এ বার্তা তিনি শুধু বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। এক নির্মাতা রাষ্ট্রনায়ক, এক অনিবার্য উচ্চারণ, সময়ের প্রয়োজনে, সংকটের মুহূর্তে কিংবা ভবিষ্যতের সন্ধানে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম জিয়াউর রহমানের। 1952 সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। 1953 সালে ভর্তি হন করাচির ডিজে কলেজে। এখানে অধ্যয়নকালেই একই বছর পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। এরপর 12তম PMA কোর্সে স্নাতক সম্পন্নের পর 1955 সালে কমিশন লাভ করেন জিয়াউর রহমান। সেনাবাহিনীতে নেন কমান্ডো প্রশিক্ষণ, হন প্যারাট্রুপার এবং একটি বিশেষ গোয়েন্দা কোর্স সম্পন্ন করেন। 1969 সালের শেষের দিকে প্রশিক্ষণের জন্য জিয়াকে পাঠানো হয় পশ্চিম জার্মানিতে। 1971 দেশের মানুষ দিশাহীন, কি হচ্ছে কি ঘটবে এমন পরিস্থিতিতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। একাধারে তিনি ছিলেন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্স প্রধান। যুদ্ধের সময় মেজর জিয়া স্ত্রী সন্তান পরিবারের কথা না ভেবে প্রাধান্য দেন স্বাধীনতাকামী জনযুদ্ধকেই। পাল্টাকু রাজনৈতিক বাকবদলের পর আবারও জাতির দিশা পায় জিয়াউর রহমানের কাছেই। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির কেন্দ্রে আসেন তিনি। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান নতুন ধরনের রাজনীতির দিগন্ত উন্মোচন করেন, প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে রূপান্তরিত করতে পেরেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তিনি একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, যার মূল কথা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। যুগান্তকারী 19 দফা খাল খনন কর্মসূচি মাইল ফলক। একই সঙ্গে আমরা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতেছে। আজকে তারই পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন জন্ম অপরাজেয় নেত্রী, মহিষী নেত্রী, যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম, যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়। যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে তিনি পুরো প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে বটমলেস বাস্কেটে ভূমিকা হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি পরিণত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ
প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। এবং আজকে যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটি ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। আমরা এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো দেখে আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আজকে এই জন্য আমরা এখানে সরি না আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে, সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে গণমাধ্যমে ব্রিফ করছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছে অন্য প্রসঙ্গে। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরল 417 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থী 2253। রবিবার রাজধানীর নির্বাচন ভবনে শেষ হয় আপিল শুনানির কাজ। 645টা আবেদন নিয়ে 10 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। শুনানির আগে ও পরে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ, আক্ষেপ ও প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, আর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটের প্রচার চলবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সকাল 7:30টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে 12 ফেব্রুয়ারি। জাহাজ থেকে তেল খালাসে দেরি, পরিণামে 47 কোটি টাকা মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে। সবশেষ 2 অর্থ বছরে সরকারের এই লোকসান দিতে হয়েছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিষ্ঠানটির। অপচয় ঠেকাতে দ্রুত বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত 2টি পাইপলাইন চালুর দাবি বিশেষজ্ঞদের। 2022 সালের 28 অক্টোবর ইন্দোনেশিয়ার এমটি এনার্জি এসএলএস নামে একটি জাহাজ তেল নিয়ে আসে চট্টগ্রাম বন্দরের বহিনগরে। চুক্তির নিয়ম ভেঙে তেল খালাসে বাড়তি 151 ঘন্টা লাগায় 4,07,37,000 টাকার বেশি বিলম্ব মাশুল দিতে হয় বিপিসিকে। এভাবে 2023-24 ও 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে আসা 45টি জাহাজ থেকে তেল খালাসে বিলম্বের জন্য বিপিসিকে মাশুল গুনতে হয়েছে 47,24,98,489 টাকা। বন্দরের বহিনোঙ্গরে তেলের জাহাজ নোঙ্গর করার পর লাইটারেজ জাহাজে করে এসব তেল নিয়ে যাওয়া হয় বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনায়। তবে লাইটারেজে তেল নিতে যেমন সময় বেশি লাগে, তেমনি আছে চুরির অভিযোগও। এ সমস্যা সমাধানে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত হয় 220 কিলোমিটারের 2টি পাইপলাইন। 2024 সালের জুলাই মাসে কমিশনিং হওয়া এসপিএম প্রকল্পটি 1.5 বছরেরও বেশি সময় অলস পড়ে আছে লাইনের ত্রুটি ও অপারেটর নিয়োগ না দেয়ায়। তবে বিলম্ব মাশুলের বিষয়টি তেল আমদানি রপ্তানির অংশ বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা। যখন অনেক জাহাজ আসে, এরকম কিছু জাহাজে কিন্তু তেল সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করতে পারি না, সেগুলো ড্যামারেজ হয়, এটা হতে পারে।
এই ড্যামারেজের পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণ আমদানি করি সেই তুলনায় একেবারে খুবই নগণ্য। এই ফ্যাসিলিটি থেকে আমরা উত্তরণের জন্য আমাদের এসপিএম করা হয়েছে। এখন এসপিএমটা যদি অপারেশনে পূর্ণাঙ্গভাবে অপারেশনে যেত তাহলে আসলে এটা হতো না। তেল খালাসের দক্ষতা বাড়াতে না পারলে রাষ্ট্রের অর্থ অপচয় রোধ সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেগুলার প্রবলেমগুলো চট্টগ্রাম বন্দরে হয়, এগুলাই আসলে মূল দায়ী ছিল জাহাজ খালাসের পিছনে, নাকি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো নেগলিজেন্সি ছিল? এটা আসলে খুঁজে অনুসন্ধান করে বের করতে হবে। পাইপলাইন দুটি চালু হলে সাশ্রয় হবে বছরে 800 কোটি টাকা। সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত প্রকল্পটি চালুর তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জরায়ু মুখের ক্যান্সার নীরবে ঘাতকের কারণে দেশে প্রতি বছর মৃত্যু হয় অন্তত 6,000 জনের। লজ্জার কারণে স্ক্রিনিংয়ে ভুক্তভোগীর অনীহা, টিকা নিয়ে অপপ্রচার, ব্যয়বহুল পরীক্ষা, ক্যান্সার পরবর্তী চিকিৎসায় নানা প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ মনে করেন চিকিৎসকরা। তারা বলছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকা দেওয়ার মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব। এমন বাস্তবতায় পালিত হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা মাস। বাংলাদেশে নারীরা স্তন ক্যান্সারের পর সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হন তা হলো জরায়ুমুখের ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে প্রতি বছর প্রায় 9,000 নারী এই ক্যান্সারে আক্রান্ত হন। সরকারিভাবে মাত্র 21% নারীকে স্ক্রিনিংয়ের আওতায় আনা গেছে। এই রোগে আক্রান্ত হবার অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে ভাইরাসটি শরীরে প্রবেশের পর অন্তত 15 থেকে 20 বছর সময় লাগে জরায়ু মুখে ক্যান্সার হতে। শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত এই ক্যান্সারের কোনো লক্ষণ প্রকাশ পায় না। অনিয়মিত রক্তস্রাব অথবা সাদা স্রাব যাওয়া অথবা স্বামী স্ত্রী মেলামেশার পরে রক্তপাত হওয়া, তো অনেক রুগীরাই মনে করে যে এটা আসলে নর্মাল, এটা যে অ্যাবনর্মাল কোনো রোগের উপসর্গ হতে পারে এই ধারণাটা থাকে না। যখন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তারপরে ক্যান্সার হতে কিন্তু অনেক সময় লাগে, ইভেন 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তার আগে ভাইরাস যেখানে জরায়ুর মুখে আক্রান্ত করে সেই সেলে কিছু পরিবর্তন করে, সেইটাকে আইডেন্টিফাই করা মানেই হচ্ছে স্ক্রিনিং। ভায়া বা ভিআই টেস্ট, প্যাপ স্মেয়ার ও এইচপিভি ডিএনএ পরীক্ষার মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার শনাক্ত করা সম্ভব। তবে প্রাথমিকভাবে ভায়া টেস্ট সবচেয়ে কার্যকরী বলছেন বিশেষজ্ঞরা। 5% অ্যাসিডিকের মধ্যে ভিজানো হয়, ভিজে ওই সোয়াব স্টিকটা ওই যে জরায়ু মুখের ভিতরের দিকের যে ওয়ালটার মধ্যে টাচ করা হয়, ভালো করে দেখা হয় যে ওই জায়গাটায় একটা সাদা স্পট পড়ছে কিনা। সরকার 2023 সাল থেকে 10 বছর বয়সী শিশুদের এইচপিভি টিকা বিনামূল্যে দিচ্ছে। এরপরও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে ক্যান্সার মোকাবেলায়। হাসপাতালে যে এই ভায়া সেন্টার করা হয়েছে, মানে আমাদের প্রোগ্রামটা হইতে হবে জনগোষ্ঠী ভিত্তিক। আমাদের প্রোগ্রাম হলো হসপিটাল বেসড এইচপিভি ডিএনএ টেস্ট। এটা বাংলাদেশে করা যায়, অনেক জায়গায় হচ্ছে, ব্যয়বহুল। কোভিডের সময় যে সারা বাংলাদেশে যে পিসিআর মেশিনগুলো কিনা হয়, এই পিসিআরগুলোকে যদি ব্যবহার করা হয় অল্প খরচ এটা করা যেতে পারে। বিবাহিত নারীর 3 বছর পর পর ভায়া পরীক্ষার পাশাপাশি স্ক্রিনিং কার্যক্রম মানুষের দোরগোড়ায় নেয়ার পরামর্শ চিকিৎসকদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের তীব্রতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় জেলায় শীতের অনুভূতি জোরালো হয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা দেখা গেছে। সকালবেলা রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। শীতের কারণে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। শীত নিবারণের জন্য বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। এদিকে ভরা মৌসুমেও দিনাজপুরে শীতকালীন সবজির বাজার চড়া। তীব্র শীতে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেড়েছে দাবি বিক্রেতাদের। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার প্রতিটি সবজি কেজি প্রতি 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। মাঘের শুরু থেকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কমেনি শীতের দাপট। কাল থেকে সূর্যের দেখা মিললেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগী।